বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। তো আমাদের আজকের ভিডিও টপিকস হলো গো টু ইনভার্টার এর যে সেটিংস দুভাবে করা যায়। এক হলো ম্যানুয়ালি ইনভার্টারের কাছে গিয়ে ইনভার্টারে গায়ে হাত দিয়ে, আর এটা হলো এই যে স্মার্ট ইএসএস সফটওয়্যারের মাধ্যমে যাবতীয় সেটিং নিয়ন্ত্রণ করা যায়। তো আজকে আমরা স্মার্ট ইএসএসের মাধ্যমে কিভাবে গো টু ইনভার্টারের সেটিং করা যায় সেটা দেখব। আমরা ভিতরে ঢুকিয়ে এভাবে আসবে, আবার ঢুকতেছি। এই যে প্রথমে এভাবে আসবে স্মার্ট ইএসএস, তাহলে লগ ইন করতে হবে। সাইন ইন করলে এই যে আপনার এটা অ্যাড করবে আমার এই যে গো টু 6.2 কিলোওয়াট 4.48 ভোল্ট। তো এখন আমরা এটার ভিতরে ঢুকবো। তার আগে আমি একটু স্ক্রিনের চেঞ্জ করে নিচ্ছি। আমি ডে টাইমের জন্য দিলাম, আলো ভালো হওয়ার জন্য। ওকে, তো আমরা ঢুকে যাই সেটিংয়ে, সাইন ইন। এই যে ঢোকার পরে আমাদের এরকম একটা আসবে। ওটা আমি আমার এর আগের ভিডিওতে সব কিছু বলেছি। তো আজকে আমরা সরাসরি সেটিংয়ে যাব। সেটিংয়ের জন্য এই যে উপরে যে এই যে ডট আটটা, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমাদের সেটিং আসবে। সেটিংয়ের টোটাল 7টা অপশন আছে, 7টা মেনুর প্রথম একটা হইল পিবি সেটিং, মানে প্যানেল বোর্ড সেটিংয়ের। এখানে আসলে কিছুই নেই। এখানে আছে যে প্যানেল থেকে যে আমরা প্রত্যেকদিন যে ভোল্টেজ পাচ্ছি বা এনার্জি পাচ্ছি, সেটার যে রেকর্ডগুলো আছে, এটা এখান থেকে ক্লিয়ার করা যায়। আমরা ক্লিয়ার করব না। দ্বিতীয় নম্বর সেটিং হইল গ্রিড সেটিং। এই যে গ্রিড সেটিং মানে হইল কারেন্টের সেট আপগুলো। দেখি এটার ভিতরে কী আছে। গ্রিড সেটিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে এসি ইনপুট রেঞ্জ। আমি যে এসি কারেন্ট এখানে মানে রেঞ্জ আছে। এখানে দেখেন অ্যাপ্লায়েন্স এবং ইউপিএস। এখানে ক্লোজ, এসি ইনপুট রেঞ্জ আর ইস্যু। এখন অ্যাপ্লায়েন্স কোনটা? অ্যাপ্লায়েন্স হলো ওইগুলা যেগুলোতে আমরা মানে ইউপিএস যেটা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, যেমন কম্পিউটার বা এরকম সেন্সিটিভ কোনো কিছু যেটা কারেন্টের লোড শিফট হলে বন্ধ হবে না, সেই রকম জিনিসের জন্য ইউপিএস মোড ইউজ করবেন। আর নর্মাল হাউসে যে আমরা ফ্রিজ, টিভি, হাবিজাবি যা ইউজ করি বাসায় নর্মাল জিনিস, সেগুলোর জন্য অ্যাপ্লায়েন্স। এখানে লজিক হলো অ্যাপ্লায়েন্স ইউজ করলে আপনার ব্যাটারি থেকে এনার্জি কম খরচ হবে, আর ইউপিএস ইউজ করলে আপনার এনার্জিটা একটু বেশি খরচ হবে। তো সেক্ষেত্রে আমিও সাধারণত আমার যেহেতু বাসায় আমি পিসির এমন সমস্যা নাই, আমি সেই জন্য অ্যাপ্লায়েন্সে দিয়ে ইউজ করতেছি। যদি আপনি ইউপিএসে দিতেছেন তাহলে ইউপিএসে দিয়ে ইস্যু দিয়ে চেঞ্জ হয়ে যাবে। আমি দেব না, কারণ আমি অ্যাপ্লায়েন্সটাই পছন্দ করতেছি, অ্যাপ্লায়েন্স ইস্যু। আসুন আমরা এবার নেক্সট মেনুতে চলে যাই। নেক্সট মেনু হলো এনার্জি স্টোরেজ মেশিন সেটিং। তাহলে এনার্জি স্টোরেজ মেশিন সেটিংয়ে ঢুকলাম আমরা। ঢোকার পরে দেখেন এখানে মোটামুটি প্রথমটা হলো বার জ্যালাম হইল কি, আপনি ইনভার্টারে যদি কোনো নব ফেস করেন, তাহলে এটা যে মোবাইলের কি টোন যেরকম একটা কুঁক একটা শব্দ হয়, এটা বাজ জ্যালাম মানে হইল আপনার ইনভার্টারের কোনো কিছু পরিবর্তন করলে বাস ওটার নবগুলো আপনি টিপলে যে এটা শব্দ হবে, ওইটা কি টোন। দ্বিতীয়টা হইল এটা এই যে বাজ জ্যালাম, আমি প্রোহাইবিটেড করে রেখেছি, কারণ ওইটা আমি আসলে ইনভার্টার গায়ে হাতেই দিই না, আমি সম্পূর্ণ মোবাইলে নিয়ন্ত্রণ করি। আর কুঁক শব্দ হয়, এটা আমার পছন্দ না, এই জন্য আমি এটা সাইলেন্ট করে রাখছি, মানে প্রোহাইবিটেড করে রাখছি।
আপনারা যদি শুনতে চান তাই অ্যানাবল দিয়ে ইস্যু করে দেবেন। তারপরে এলসিডি ব্যাকলাইট। এলসিডি ব্যাকলাইট হলো কি, এই আপনার ইনভার্টারের যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে লাইট এলসিডি যে সেটার ব্যাকলাইট লাইট জ্বলবে, ওর ডাটাগুলো দেখা যায়। আর যদি আপনি অফ করে দেন তাই আপনার কাছে মনে হবে যে ইনভার্টার বন্ধ হয়ে আছে, মানে এলসিডি অফ হয়ে যাবে। এতে সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা হলে আপনি পাওয়ার কনজিউম হবে, পাওয়ার সেভ হবে। আর অসুবিধা হয়ে আপনার কাছে হঠাৎ কেউ মনে হইতে পারে ইনভার্টার অফ হয়ে গেছে অথবা ডিসপ্লে নাই কেন, এরকম মনে হইতে পারে। তো আমি নিজেও আমার এটা এনাবল করে রাখছি। আপনি যদি মনে করেন যে এটা দেখবেন না, এলসিডি অফ রাখবেন, পাওয়ার কনজামশন মানে পাওয়ার সেভ করবেন, তাহলে আপনি এটা প্রহিবিটেড করে রাখতে পারেন। তারপরের অপশন হবে রিটার্ন টু মেইন এলসিডি ফেজ। রিটার্ন টু মেইন এলসিডি ফেজ মানে হলো আপনার ওই ওখানে যে এন্টার কিটা আছে ওটা চাপলে মানে মেনু সাইড বক্সের এই বিভিন্ন ধরনের দেখায়। ধরেন কোনোখানে দেখাচ্ছে ভোল্টেজ, কোনোটাতে দেখাচ্ছে ওয়াট, কোনোটাতে দেখাচ্ছে এই যে বিভিন্ন ধরনের সেট আপ। অথবা আপনি ওটা সেটিংয়ের মধ্যে ঢুকবেন, ঢুকে আপনি কাজ করতেছেন, কোনো কারণে যদি আপনি 1 মিনিট এটাকে না ধরেন, কোনো কিছু না ধরেন, তাই সে ডিফল্ট যে স্ক্রিনটা সেই মেনুতে অটোমেটিক মানে ব্যাক করে চলে আসবে। আর আপনি যদি না রিটার্ন করবে না, তাই আপনি এটাকে প্রহিবিটেড করে রাখবেন। তাই আপনি যেখানে টিপ দিয়ে রাইখা থুয়ে যাবেন ঠিক সেখানেই থেকে যাবে, ব্যাক হবে না। আর যদি আপনি অ্যানাবল করে রাখেন তাই আপনি টিপ দিয়ে চলে গেলেন, 1 মিনিট পরে সে অটোমেটিক আবার তার যে ডিফল্ট যে স্ক্রিনটা ডিসপ্লেতে সেটা চলে আসবে, মানে ডিফল্ট যে মেনু যেখানে কী কী আছে সেটা দেখাবে। এখন নেক্সট দেখি পাওয়ার সেভিং মোড। পাওয়ার সেভিং মোডও সেম একই জিনিস। আপনার পাওয়ার সেভ করার জন্য আপনি অ্যানাবল করতে পারেন, আবার ডিজেবল করতে পারেন। আমি সাধারণত এটা প্রহিবিটেড করে রাখছি, মানে ডিজেবল। চাইলে এটা আপনি অ্যানাবল করতে পারেন, যেমন আমি ধরেন এখন করে দিলাম পাওয়ার সেভিং মোড অ্যানাবল ইস্যু। ওকে, তারপরে হইল ওভার টেম্পারেচার অটো রিস্টার্ট। এটা হইল এরকম যে আপনার মেশিন চলতে গরম হয়ে গেল, গরম হয়ে ওভার টেম্পারেচার ওয়ার্নিং দিল, ওয়ার্নিং দেওয়ার পরে আবার কি সে রিস্টার্ট হবে নাকি অফ হবে। তো এটা অবশ্যই আমিও নিজেও দিয়ে রাখছি যে ওভার টেম্পারেচার সে যেন রিস্টার্ট না করে, প্রহিবিটেড দিয়ে রাখছি আমি ইস্যু। প্রহিবিটেড ইস্যু মানে হইল সে যখনই গরম হয়ে যাবে সে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অন হবে না, সে অফ করে রেখে দেবে আপনার সাপ্লাইটাকে। এতে মেশিনটা নষ্ট হবে না, পুড়ে যাবে না। এটা হলো ফর সেফটি, এটা প্রহিবিটেড রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন নেক্সট হইল রেকর্ড ফল কোড। বিভিন্ন ধরনের ওয়ার্নিং কোড, মানে 3 ধরনের কোড আছে, কালকে আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে। এই ফলগুলা এটা যদি আপনি অ্যানাবল করে রাখেন তাই সে আপনাকে দেখাবে যে আপনার ব্যাটারি ওভার চার্জ, ব্যাটারি ডিসচার্জ, অথবা ব্যাটারি নেই, এরকম পিবি অফ, বিভিন্ন ওয়ার্নিং। আপনি যদি কোনো ভুল করেন বা মেশিনের দ্বারা কোনো ধরনের যদি কোনো ভুল হয় বা ফল্ট হয়, তাই সে সাথে সাথে আপনাকে ওয়ার্নিংটা দিবে। এতে করে কি হয় আপনি বুঝতে পারবেন যে আজকে কি হয়েছে। যেমন হাই ভোল্টেজ, এসি লো ভোল্টেজ, মানে কারেন্টের যাবতীয় যত ফল্ট আসবে বা ওয়ার্নিং আসবে বা ভুল আসবে, এগুলো সে কোডগুলো আপনাকে রেকর্ড করে দেখাবে ওখানে ওয়ার্নিংয়ের মধ্যে। এতে কি হয়, এই যে কোথায় দেখা আমি দেখাচ্ছি, আপনি এটা অ্যানাবল করে রাখবেন। কোথায় দেখাচ্ছে আমি দেখাই, স্টোরেজ, এই যে অ্যালার্মের এখানে, এই যে এখানে আসবে, এখানে আছে টাইপস ওয়ার্নিং ফল্ট, যে কোনো ওয়ার্নিং এখানে আসে যদি কোনো আপনি ভুল করে থাকেন। আচ্ছা, আমরা আবার আগের মেনুতে চলে যাই। আমরা শুরুতে ছিলাম এখানে, হ্যাঁ। তারপরে হইল রেকর্ড ফল করে রিস্টোর ডিফল্ট, মানে হইল আমি তো বিভিন্ন সেট আপ আমার মতো করে আমার সুবিধা মতো চেঞ্জ করলাম, কিন্তু কোনো কারণে মনে করেন যে না আমি আগে একেবারে ইনিশিয়াল কোম্পানি যেভাবে দিয়েছে সেভাবে সেট আপ ডিফল্ট সেট আপে চলে আসবে। তাই এই রিস্টোর ডিফল্ট সেট আপ দিয়ে আপনি যদি অ্যানাবল দিয়ে দেন তাহলে কোম্পানি কর্তৃক যেভাবে বাই ডিফল্ট সেট আপগুলো দিয়েছে সেভাবে হয়ে যাবে। আমি এটা প্রহিবিটেড করে রাখছি, কারণ আমি আমার পছন্দ মতো যে সেট আপ দিছি সেটাই থাকুক।
আচ্ছা, এখান থেকে বাইরে যাই, এটা মেনু শেষ। এবার হলো ব্যাটারি, সবচেয়ে বেশি মেনু হলো ব্যাটারি মেনুতে। তো আমরা বলে যাই মেনুগুলো কী কী। এটা হলো চার্জ সোর্স প্রায়োরিটি, মানে হলো আপনার ব্যাটারিটা কোথায় থেকে চার্জ হবে, এটা প্রায়োরিটি। সোর্স প্রায়োরিটি কী আছে দেখেন, সোর্স প্রায়োরিটি আছে সোলার প্রায়োরিটি, মানে হলো সে সবার আগে সোলারকে খুঁজবে, সোলার থেকে যদি পাবে সোলারকে প্রায়োরিটি দিবে। আর এরপরে সোলার যদি না পায় তাহলে সে মেন্সে যাবে বা অন্য কিছুতে যাবে। দ্বিতীয়তে আছে এরকম সোলার এবং মেন্স, সে সোলার থেকেও নেবে, আপনার কারেন্ট থেকেও নেবে। তৃতীয়টা আছে দেখেন সোলার অনলি, তার মানে আমি সোলার অনলি করে রাখছি এই জন্য যে আমার ব্যাটারি শুধুমাত্র তুমি সোলার থেকে চার্জ করবা, কারেন্ট থেকে কখনোই চার্জ করবা না। কেন? তাতে আমার বিদ্যুৎ বিল কম আসবে। দিনের বেলা আমার সূর্য থেকে চার্জ করবে, রাতের বেলা সে চার্জ করার কোনো দরকার নাই আমার। এবং আপনার আমার যখন কারেন্ট থেকে সে চার্জ করবে না তাহলে আমার বিদ্যুৎ বিল আসবেও না। জাস্ট রাত্রেবেলায় যখন কারেন্ট সূর্যের আলো থাকবে না তখন সে কারেন্ট থেকে সরাসরি আমার হোম লোড চালাবে, কিন্তু ব্যাটারিকে চার্জ করবে না। ওকে, দ্বিতীয় মেনু হইল ম্যাক্স টোটাল চার্জ কারেন্ট। এটা হইল ফ্রম সোলার, এটা হলো সোলার থেকে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ারে সে আপনার ব্যাটারিকে চার্জ করবে। তো এটা 10 থেকে শুরু করে মোটামুটি 160 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। তো 160 অ্যাম্পিয়ার পর্যন্ত আমার ব্যাটারি, যেহেতু 65 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সুতরাং আমি যদি 30 অ্যাম্পিয়ারও চার্জ করি মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। যদিও 2 ঘন্টায় হবে না, কারণ যখনই ফুল চার্জ হওয়া শুরু হয় তখন আপনার অ্যাম্পিয়ার কমে যায়। তারপরে আমি আমার ব্যাটারি 65 অ্যাম্পিয়ার, এর জন্য আমি 30 অ্যাম্পিয়ার দিয়েছি। কারো যদি বড় টল টিউবুলার ব্যাটারি হয় তারা ওই হিসাবে ক্যালকুলেশন করে তাদের চার্জিং অ্যাম্পিয়ার সেট করবে। তারপরে তৃতীয়ত ম্যাক্স ইউটিলিটি চার্জিং কারেন্ট, পার মানে হলো সে কারেন্ট থেকে কত অ্যাম্পিয়ারে আপনার ব্যাটারিকে চার্জ করবে। যদি কখনো কারেন্ট থেকে চার্জ করেন তাই কত অ্যাম্পিয়ারে, আমি 20 অ্যাম্পিয়ার দিয়ে রাখছি, যে আপনারা আপনাদের ব্যাটারির রিকোয়ারমেন্ট অনুসারে বা কত তাড়াতাড়ি চার্জ করতে চান সেই হিসেবে বা ব্যাটারি টাইপ হিসেবে আপনারা সেট করবেন। এরপরে অপশন হবে ব্যাটারি টাইপ, কোন ধরনের ব্যাটারি। এটা আছে মনে করেন ফ্লোটেড, মানে পানি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, তারপরে এজিয়াম, ইউজার। আমি ইউজার রাখছি এই জন্য, ইউজার যখন রাখবেন তখন আপনার আরও এক্সট্রা কিছু মেনু অন হয়ে যাবে, যেমন ফ্লোটিং ভোল্টেজ কত, তারপরে বাল্ব চার্জিং ভোল্টেজ কত, এগুলো তখন আপনি আপনার মতো করে সেট আপ করতে পারবেন। আর আপনি যদি এখানে টাইপ ইউজার ব্যতীত অন্য কিছু সিলেক্ট করে দেন তাহলে আর এটা পারবেন না। যেমন এই যে এরপর একটা বাল্ব চার্জিং চার্জিং ভোল্টেজ, যেহেতু এটা 48 ভোল্টেজের একটা মেশিন, তাই বাল্ব সার্কিটে আপনি তাই 48-এ চলে যেতে হবে। আমি কত রাখছি সেটা দেখাচ্ছি। বাল্ব চার্জিং এই যে আমি রাখছি হলো 57.7, তার মানে হইল 14.4। আমার ব্যাটারি সাধারণত ফুল ভোল্টেজ 14.4, তো এই জন্য আমি 57.7 রেখেছি। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। এরপর এটা হলো বাল্ব চার্জিংয়ের পরে হলো ফ্লোটিং চার্জিং, যেহেতু 48 ভোল্ট আমি রাখছি হলো মেবি 13.8 করে, 13.8 মেবি দেখাচ্ছি। হ্যাঁ, আমি রাখছি হলো 55.5 ভোল্ট, 55.5/4 দিয়েই বাইরে যাবে আসলে কত এটা ভোল্টেজ এক ব্যাটারির জন্য। তারপরে হলো লো কাট আমি রাখছি 40 ভোল্টেজে, যেহেতু আমার 48 ভোল্টের ব্যাটারি। আমি যদি 10 ভোল্টেজ করে লো কাট ধরি তাহলে 4×10=40, আমার তো 48 ভোল্টের ব্যাটারি, এই জন্য আমি 40 হলো লো কাট রাখেছি। তারপরে হলো কামব্যাক ইউটিলিটি মোড ভোল্টেজ পয়েন্ট, মানে হলো SBU প্রায়োরিটি, এর মানে হলো সোলার ব্যাটারি ইউটিলিটি।
তার মানে হলো যখন দিনের বেলায় তো সোলার থেকে চলবে, সোলার যখন থাকবে না ব্যাটারি থেকে চলবে, ব্যাটারির ভোল্টেজ কততে নেমে আসলে আপনার এটা কারেন্টে শিফট হয়ে যাবে সেটা। তো এটা আমি রাখছি মনে হয় 11.6 × 4 দেখাচ্ছি, বা 11.5 আমি রাখছি 46, 4 11 46 মানে 11.something আমি 46-এ রাখছি। আমার ব্যাটারি ব্যাকআপ এত দরকার হবে না, আমার কারেন্ট যায় না, এই জন্য যাদের কারেন্ট বেশি যায় তারা এই পয়েন্টটা আরও বেশির দিকে রাখবেন, লাইক 47 48 বা 46.5। আমি রেখেছি 46-এ, আরও কমায়ও রাখতে পারেন। যদি 11-তে রাখতে চান 4 11 46-এ রাখবেন, যার যার রিকোয়ারমেন্ট অনুসারে। যাদের কারেন্ট বেশি যায় তারা এটা বাড়াই রাখবেন, মানে ব্যাটারিতে বেশি ব্যাটারি চার্জ রেখে দিবেন যেন কারেন্ট গিয়ে চলতে পারে। আর যাদের কারেন্ট যায় না তারা কমায় রাখলেও হবে। অথবা ব্যাটারি লাইফ যারা বেশি ভালো রাখতে চান তারা একটু পয়েন্টটা বেশি বাড়িয়ে রাখবেন, তাই ব্যাটারির ডিসচার্জ কম হবে। আর ব্যাটারির ডিসচার্জ যদি কম হয় তাই ব্যাটারিটা বেশি দিন টিকবে, মানে ব্যাটারি সাইকেল ভালো থাকবে। এখন হইল কামব্যাক ব্যাটারি মোড টু ইউটিলিটি। তার মানে হইল আপনার যখন সকালবেলা সূর্যের আলো আসবে তখন তো চার্জ করা শুরু হবে। এখন কত ভোল্টেজে আসলে সে ব্যাটারি থেকে বা কারেন্ট থেকে শিফট হয়ে সোলারে শিফট হয়ে যাবে। আমি রাখেছি হলো 48 ভোল্ট, মানে হলো ব্যাটারি চার্জ হইতে হইতে যখন ব্যাটারি ভোল্টেজ 12 48 ভোল্ট যখনই হবে তখন সে অটোমেটিক কারেন্ট সোর্স কাট আপ করে সোলারে শিফট হয়ে যাবে। তারপরে হলো ব্যাটারি ইকুয়ালাইজেশন, মানে এই ইকুয়ালাইজেশন করতে হয় কখন, 15 দিন বা 20 দিন পর ব্যাটারিগুলোকে ভালো রাখার জন্য ব্যাটারি ইকুয়ালাইজেশন করতে হয়। ব্যাটারি ইকুয়ালাইজেশন আপনি করবেন কি না, অ্যানাবল বা ডিজেবল। যদি করতে চান অ্যানাবল যে ইস্যু, আর যদি না করতে চান প্রহিবিটেড। এখন ইকুয়ালাইজেশন আপনি কত ভোল্টেজে করবেন, যেমন আমার ব্যাটারির ফুল ভোল্টেজ হইল 14.4, তাই যে আমার 14.4 × 4 তাই যা আসে। কিন্তু আমি ইকুয়ালাইজেশন করার সময় অবশ্যই ওটাকে একটু হাই ভোল্টেজ দিয়া করব, যেন ব্যাটারিটা হাই ভোল্টেজে চার্জ করে ব্যাটারিগুলোকে ইকুয়ালাইজ করে এবং ব্যাটারি ঠিক রাখে সক্ষমতা চার্জিং ধরে রাখা। তাই আমি 14.4-এর যেহেতু আমার ফুল চার্জ আমি 6 অথবা 14.6, 14.7 বা 14.8 দিয়ে করতে পারি। তো আমি কত সেট আপ করে রেখেছি দেখাচ্ছি। আমি সেট আপ করে রাখছি এই যে 59.2 ভোল্টেজে। এটাই আমার ব্যাটারি ইকুয়ালাইজেশন ভোল্টেজ। আচ্ছা, এখন ব্যাটারি ইকুয়ালাইজেশন টাইম কতক্ষণ ধরে করবে, আমি এটা 30 মিনিটে রাখছি। এটা 5 মিনিট থেকে শুরু করে মোটামুটি 900 মিনিট। তো আমি এটা 1 ঘন্টাতে করে রাখছি। 1 ঘন্টা ধরে আমার সে এই করবে টানা 60 মিনিট সেই হাই ভোল্টেজে, মানে 14.8 × 4 59.2 ভোল্টেজে সে আমার ব্যাটারিকে চার্জ করবে। কতদিন পর এই 1 ঘন্টা করবে, টাইম ডিউরেশন আছে। এই যে ইকুয়ালাইজেশন টাইম তো দিছি 60 মিনিট, কিন্তু ব্যাটারি ইকুয়ালাইজেশন ইন্টারভেল আর এটা রয়ে গেছে টাইম হইল 60 মিনিট, আর এটা আসলে হইল টাইম আউট হয়ে যাবে হইল 60 মিনিট থেকে শুরু করে মোটামুটি আমি 120 মিনিট রাখছি। এই যে 120 মিনিট মানে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে সেটা ছেড়ে দেবে। কতদিন পর আমি এটা রাখছি হইল 30 দিন মনে হয়। ব্যাটারি ইকুয়ালাইজেশন ইন্টারভেল রাখছি আমি 17, আমি রাখছি 30 দিন, মানে 1 মাস পর সে এরকম একবার করবে 2 ঘন্টার জন্য। তারপরে হইল আপনি যদি মনে করেন না আমি এটা 30 দিন পর রুটিন করে করব না, আমি এখনই করব, তাই আপনি ব্যাটারি ইকুয়ালাইজেশন অ্যাক্টিভেট ইমিডিয়েটলি এটা দিয়ে আপনি এখনই আমি এখন করব, তাই অ্যাক্টিভেট এখনই দিয়ে করলে ইকুয়ালাইজেশন শুরু হয়ে যাবে। ব্যাটারি সেট আপ এখানে শেষ। এরপরে হলো লোড সেটিং। লোড সেটিংয়ে আছে প্রথমে আউটপুট সোর্স প্রায়োরিটি। তার মানে হলো
আপনার যে বাসায় যে কারেন্ট যাচ্ছে ইনভার্টার থেকে, সে আউটপুট দেওয়ার জন্য সোর্সটা কোথায় থেকে নেবে? সেটা কি কারেন্ট থেকে সোর্স নেবে, নাকি সোলার থেকে নিয়ে আউটপুট দেবে, নাকি এসবিইউ মানে হইব সোলার না পাইলে সে ব্যাটারি না পাইলে বা ব্যাটারি শেষ হয়ে গেলে ইউটিলিটি মানে হইবে এরকম। ইউটিলিটি দিয়ে শুধু কারেন্ট থেকে চলবে, ব্যাটারি থেকে সে হাত দিবে না বা সোলার থেকে হাত দিবে না। কিন্তু যদি সোলার দেন তাহলে সোলার থেকে চলবে, কারেন্টে হাত দিবে না। আর এসবিইউ যদি দেন শতাংশে সোলার থেকে চলবে। সোলার যদি সাফিসিয়েন্ট পায়, মানে সূর্যের আলোর শক্তি যদি পরিমাণ মতো পায়, আপনার হোম লোডের সে যদি বেশি হয়, তাই সে চলতে থাকবে, মানে সোলার থেকে ডাইরেক্ট চলবে, ব্যাটারিতে হাত দিবে না, উল্টা ব্যাটারিকে চার্জ করবে, ইউটিলিটি কারেন্টও হাত দিবে না। যখনই আপনার সোলার আস্তে আস্তে কমতে থাকবে, তখন সে ব্যাটারি থেকে শেয়ারিং করা শুরু করে দিবে। এবং ব্যাটারি যখন সোলার এবং ব্যাটারি ওই যে একটা পয়েন্ট দিয়েছি যে কখন আপনার সোলার থেকে ইউটিলিটিতে চলে যাবে, ব্যাটারি ভোল্টেজ যখনই অত ভোল্টেজে কমে আসবে তখনই সে কারেন্টে শিফট হয়ে যাবে। তো এটা এসবিইউ দেওয়া হইল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন এরপর এটা হইল আউটপুট ভোল্টেজ 3টা ধাপে করা যায়, 220 ভোল্ট, 230 ভোল্ট, 240 ভোল্ট। যদি আপনি ম্যাক্সিমাম লোকে 230 ভোল্ট রাখে, মাঝামাঝিতে আমিও 230 ভোল্টে রেখেছিলাম গত কিছুদিন। পরে ক্যালকুলেশন করে দেখলাম যে 220 ভোল্ট যদি রাখা হয়, আমাদের সাধারণত বাংলাদেশের যাবতীয় ইকুইপমেন্টগুলোর জন্য হইল 220 ভোল্ট 50 হার্জ। তো আবার 220 ভোল্ট করলে কী হয়, ব্যাটারি আপনার চার্জ খরচ একটু কম হবে। 230-এর দিকে আরও 10% বেশি খরচ হবে ব্যাটারি আগে। আর 220 ভোল্ট দিকে পার্সেন্টেজ ব্যাটারিটার টাইম বেড়ে যাবে। সুতরাং এবং 220 ভোল্ট দেওয়াই ভালো। এখানে লোড যাই দেন, ভোল্টেজের বেশি ড্রপ হয় না। যেমন আমি যতই লোড চালাই না কেন, আউটপুট ভোল্টেজ 220ই সে ধরে রাখবে। সর্বোচ্চ 1 ভোল্টেজ কমে, এর বেশি কমে না। আমি যাচাই করে দেখেছি। 230 যখন আমি দিছি, দেখা যাচ্ছে 230এই থাকতেছে, 230-29 এর কমে না। আচ্ছা, এখন হলো হার্স আউটপুট ফ্রিকোয়েন্সি। আমরা আগে বলে দিচ্ছি, বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম, বাংলাদেশ, ভারত, আমরা 50 হার্স ইউজ করি। 60 হার্স সাধারণত আমরা ইউজ করি না, এই জন্য আমরা 50 হার্সে দিছি। আচ্ছা, এখন তারপরেরটা হলো ওভারলোড অটো রিস্টার্ট হলো, সাপোজ আপনার লোড তো আউটপুট দুইটা আছে, একটাতে হইল 6200 আর একটাতে লোড হইল 2000 কত 6200 2000 সামথিং আর কি, 2600 কত জানি বা 2000 কত, ওটা রেখা আছে গায়ে, আমিও মতো বুঝে গেছি। তো যখনই এটা ওভারলোড হবে, তখন সে ওভারলোড দিয়া অটো রিস্টার্ট হবে। এখন আপনি যদি এটারে এনাবল করে রাখেন, তাহলে সে ওভারলোড দেখায়, আবার কিছুক্ষণ পরে আবার অটো লোড মানে রিস্টার্ট হয়ে যাবে। আর যদি প্রহিবিট করে রাখেন, তাই ওভারলোড দিয়ে সে ওয়ার্নিং দিয়ে আপনার ঘরের কারেন্ট বন্ধ করে দেবে, সে দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওখানে যেয়ে মেশিন দিয়ে অন অফ আবার পুনরায় না করবেন, অথবা এইটাকে এনাবল না করে দেবেন। এরপরে হইল ট্রান্সফার টু বাইপাস ওভারলোড, মানে হইল মনে করেন এই অপশনটা যদি এনাবল করে রাখেন, যদি এরকম হচ্ছে যে আপনি ঘরে বেশি লোড চালাচ্ছেন, তার ক্ষমতা সে ওভারলোড মেরে দিবে। ওভারলোড মেরেই সে সাথে সাথে অটোমেটিক রিলেটা তার অটোমেটিক আপনার কারেন্টের সোর্সের সাথে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে আপনার ওভারলোড যেটা, সেটাকে আপনার ম্যানেজ করে নেবে। আর আপনি যদি এটাকে ডিসেবল করে রাখেন, তাহলে সে গ্রিডে শিফট হবে না, ওভারলোড দিবে, ওভারলোড দিয়ে গ্রিডে শিফট হবে না। আর এটা এনাবল হলে আপনার ওভারলোডটা সে তখন আপনার বাসা কারেন্টের থেকে নিয়ে নেবে। আচ্ছা, এবার হলো সিস্টেম সেটিংটা আসলে কিছুই না, এটা হলো ডেট টাইম ডেট টাইম দিয়ে কী হবে, আপনার সিস্টেমটা কবে ইনস্টল হয়েছে, আজকে কত তারিখ, এখন কত, সব দেখাবে। যেমন আমি দেখাচ্ছি, আমি টাইমটা এখানে সেট আপ করে দিয়েছি। সিস্টেম সেটিং করাতে কি হচ্ছে, এই যে আপনি এখানে আসি, এই যে দেখেন, এখন কটা বাজে, 22:19, এই যে দেখেন 2200 ঘরে দেখাচ্ছে সে, এই যে টাইমটা কত, এই যে 2216, দেখেন এখানে 2216, এই যে
কোন সময় কি, এটা আমি আমার এই টাইমের সাথে এটাকে একবার সেট আপ করে দিয়েছি। এখন ডেট টাইম গ্রুপ অটোমেটিক এখানে সেট আপ হয়ে গেছে। এই যে দেখেন এখানে ডেট, এই যে 13 তারিখ নভেম্বর 2024। এখন বাজেট হইল 2220। এই যে এখানে সেট আপ আছে। তো এবার আমরা চলে যাই নেক্সট অপশন, সিস্টেম সেট আপের পরে হইল আদার সেটিং আছে গ্রিড টাইপারেশন। গ্রিড টাইপারেশন হইল এরকম, এটাকে আপনার বাসায় যদি অন গ্রিড যে মিটার, অনলাইন মিটার, যদি অনলাইন মিটার থাকে তাই আপনি এটাকে অনলাইন ইনভার্টার হিসাবেও ইউজ করতে পারবেন। তখন আপনি চাইলে কারেন্ট বিক্রি করতে পারবেন। এই যে অন গ্রিড অপারেশন এখন আমি অফ করে রাখছি, কারণ ওই আমার বাসায় অন গ্রিড কোনো অনলাইন কোনো মিটারেরও নাই, আর আমার বিক্রি করারও আপাতত কোনো ইচ্ছা নাই। যদি কখনো বেশি হয় তখন হয়তো আলাদা মিটার দিয়ে কারোর কাছে বিক্রি করতে পারবো। এটাও আসলে অন গ্রিডে বিক্রি করার একটা সুবিধা। অ্যান্ড গ্রিডটাই কারেন্ট কত অ্যাম্পিয়ার আপনি বিক্রি করবেন, সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এর বেশি ওইদিকে যাবে না, যে মিটারে আপনি অনলাইন মিটারের মাধ্যমে ওইদিকে বিক্রি, ওর বেশি অ্যাম্পিয়ার যাবে না। আচ্ছা, এলইডি ফ্যাটের লাইট, এটা হলো ওই ইনভার্টারের উপরে যে একটা পায়ের মতো যে একটা এলইডি লাইট আছে, 3টা কালার হয়। এটা হলো RGB। রেড মানে হলো ব্যাটারি থেকে চলতেছে, জি মানে গ্রিন মানে হলো আপনার কারেন্ট থেকে চলতেছে, ইউটিলিটি আর কি। আর রেড আসলে ওটা রেড হয় না, আসলে পিঙ্ক কালারের মতো হয়, RGB। হ্যাঁ, গ্রিন আর হইল রেডটা আসলে পিঙ্ক কালার। এই 3 কালারে বোঝা যায় যে আপনার কোথায় থেকে চলতেছে। সোলার থেকে যখন চলবে তখন চলবে হইল পিঙ্ক কালারের, আর যখন আপনার কারেন্ট থেকে চলবে তখন সবুজ কালারের, আর যখন আপনার ব্যাটারি থেকে চলবে তখন রেড কালারের। তো ওই ইনভার্টারের দিকে আপনি তাকাই বুঝতে পারবেন আপনার ইনভার্টার এখন কিসে থেকে চলতেছে। এটা এভাবে আপনি ইচ্ছা করলে অ্যানাবল অন অফ করে রাখতে পারবেন। আমি অন করে রাখছি, ওটা দেখতে সুন্দর লাগে এই জন্য করে রাখছি। আচ্ছা, তারপরে হইলো ডুয়েল আউটপুট। এই যে বললাম যে এটাতে ডুয়েল আউটপুট আছে, একটা হইলো মেইন আউটপুট, এটাতে ভারী লোডগুলো চালাবেন, আর সেকেন্ড লোডের মধ্যে আপনি ঘরের লাইট ফ্যানগুলো চালাবেন। এটাতে কী হয়, ওই ডুয়েল আউটপুট কিন্তু মেইন লোড 55 ভোল্টেজের একটা সেট আপ আছে, কত ভোল্টেজের নিচে গেলে সে মেইন লোডস কাট আপ করে দিবে, তার মানে আপনার ব্যাটারিতে চার্জ কমে যাচ্ছে। এখন আপনি আপনার ভারী লোডগুলো বন্ধ করে দিবেন, আর বাকি যে ব্যাটারি চার্জটা আছে এই চার্জ দিয়ে আপনি শুধু আপনার ঘরের লাইট ফ্যানগুলো চালাইবেন, হালকা যে জিনিসগুলো। এতে সুবিধা হইল আপনার এই যে জিনিসটাকে আপনার ঘরের কারেন্টটাকে ইউটিলিটিটা মানে ইউটিলাইজ করতে পারবেন ভালোভাবে, যে এখন তো আমার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ থাকবে না, আর 1-1.5 ঘন্টা, তাই আমি এখন আমার ভারী লোডগুলো বন্ধ হয়ে যাক, শুধু আমার লাইট ফ্যান চলুক। এতে আপনি অনেকক্ষণ অনেক বেশি ব্যাকআপ চালাইতে পারবেন। এই ডুয়েল আউটপুট মোড আপনি ইচ্ছা করলে অন করে রাখবেন, ডিজেবল করে রাখছি আমি। এখন ইচ্ছা করলে এই যে ইউজ দিয়ে আপনি ইস্যু করলে এনাবলও করতে পারবেন। আপাতত আমার ডুয়েল আউটপুট দরকার হচ্ছে না, এই জন্য আমি অফ করে রাখছি। এন্টার দ্য ডুয়েল আউটপুট ফাংশনাল ভোল্টেজ পয়েন্ট, কত ভোল্টেজে আসলে মেন লোড অফ হয়ে যাবে এবং শুধুমাত্র সেকেন্ড লাইনের পাওয়ার অন থাকবে, সেটা এই ভোল্টেজটা আপনি এখানে সেট আপ করে দেবেন। এখানে দিয়ে ওকে করে দিলে ইস্যু করে দিলে হয়ে যাবে। সাপোজ আমি যদি মনে করি আমার কত 11.12 ধরুন 12তে, তাই আমি 48 ভোল্ট এখানে সেট আপ করে দেবো, যে 48 ভোল্টে আসলে সে ডুয়েলে চলে যাবে, মানে মেন লোড অফ করে দেবে, আর আপনার সেকেন্ডারি যে নর্মাল হালকা লাইট লোডগুলো ঘরের ওগুলো চালু রাখবে। তো এখানে হইল মেইন লোড হইল 6200 ওয়াট পর্যন্ত, আর সেকেন্ডারি লোড হইল 2600 কত জানি, মানে 3 ভাগের 1 ভাগ, ওটা লেখা আছে আমার এই মুহূর্তে, আমি দেখে বলে দিচ্ছি, ছবি দেখে বলে দিচ্ছি। মোটামুটি সেট আপ এই পর্যন্তই। আর আরও কিছু জিনিস আছে, সেটা হইল এখানে, যেমন এই যে এনার্জি ফ্লো,
এখান থেকে পুরো ডিটেলস দেখা যায়, এখানে কিছু তথ্য দেখা যায় যে আউটপুট ভোল্টেজ কত, ব্যাটারি কতটুকু আছে, কারেন্ট কত অ্যাম্পিয়ারের কারেন্ট থেকে চার্জ হচ্ছে, সোলার থেকে কত, এটা সোলার থেকে কত অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। তারপরে ব্যাটারি ডিসচার্জিং কত অ্যাম্পিয়ার হচ্ছে, ব্যাটারি ভোল্টেজ, ইনপুট পিবি, যে দেখুন রাতের বেলায় এখানে দেখাবে কত ওয়াট। তারপরে চ্যাট, এখানে আপনার এই যে লাল রঙেরটা আপনার উৎপাদন সোলার। দেখেন 6টা থেকে আমার উৎপাদন শুরু হয়, মোটামুটি বিকাল 1600 সামথিং, প্রায় 5টা 5:30 পর্যন্ত উৎপাদন হয়, যদিও কম হয়। তারপরে অ্যানালাইসিস, এখান থেকে আপনি আমার যে ভোল্টেজ, আমার কারেন্টের ভোল্টেজ দেখেন এখানে, এই যে আমাদের বাংলাদেশ এবং ভারতে যে ভোল্টেজ কী পরিমাণ ফ্লেক্সুয়েল করে এসি ভোল্টেজ দেখেন। এই সকালের এই লাইনটা, এই লাইনটা কতটা ওঠানামা করতেছে দেখেন, ভোল্টেজ সঠিক নেই। কিন্তু এই যে 6টা বাজে যখন আমার ইনভার্টার শুরু হইবে, এখান থেকে আমার ইনভার্টার আউটপুট দেওয়া শুরু করলো, এই লাইনটা দেখেন কতটা স্টেডি আউটপুটটা। দেখেন এই পর্যন্ত আমার এখান থেকে এই সমান, এটাতে আমার সরাসরি সোলার থেকে চলছে, তখন ভোল্টেজ অ্যাকুরেট আউটপুট দিয়েছে। আর যখনই আমাদের গ্রিডে চলে যায়, গ্রিড আউটপুট দেখেন কতটা হিজিবিজি। আর এখান থেকে যেটা গ্যাপ দেখতেছেন, এই সময় আমি ইনভার্টারটা অফ রাখছিলাম, কিছুক্ষণ অফ করে রেখে দিয়েছিলাম সন্ধ্যার পরে। আর যদি অফ না করতাম, তাই মূলত দেখেন এখানে যে কী পরিমাণ ভোল্টেজ ফ্লেক্সুয়াল করে আমাদের বাংলাদেশে। আর যখন সোলারে চলে তখন দেখেন লাইনটা কতটা স্টেপ, এই জায়গায় কোনো ভোল্টেজ আপ ডাউন নেই, একেবারে অ্যাকুরেট 229 ভোল্ট, 29.8 মানে 230, যেটা বললাম যে ড্রপ করলেও সামান্য একটু 1 ভোল্টেজও ড্রপ করে না, 0.2 ড্রপ করছে। আচ্ছা, এখানে শুধু আপনি এই আউটপুট এসি ভোল্টেজ না, আপনি চাইলে আপনি আরও কয়েকটা জিনিস, ব্যাটারি ক্যাপাসিটি পার্সেন্টেজ দেখতে পারবেন, ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার এখানে গ্রাফ হিসাবে দেখতে পারবেন। এই যে যদি দিয়ে দেন কনফার্ম, দেখেন এখানে আপনাকে 2টা জিনিস দেখাচ্ছে, ব্যাটারি কীভাবে উঠা নামা করছে, চার্জ ডিসচার্জ হয়েছে সেটাও দেখা যায়। আর যদি মনে করেন না এটা লাগবে না, ওকে উঠাই দিয়ে টিক চিহ্ন ওকে করে দিয়ে শুধু এসি আউটপুট দেখাবে। তারপরে ডিটেলস, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বলেছি যে এখানে 5 মিনিট পর আপডেট হয়। এখানে মোটামুটি সব সেট আপ এখানে দেওয়া আছে, কি পুরা সেট আপটা এখানে ডিটেলস তথ্যগুলো আছে, আপনি কি করছেন সবগুলো আপনার ইনভার্টারে, এগুলো এখান থেকে দেখা যায়। আর এখানে অ্যালার্ম কোড দেয়। মোটামুটি সেট আপ যদি আপনি অনলাইনে করেন, তাই এটা পুরা সেট আপ। আশা রাখি আরও কিছু আছে, যেমন এখান থেকে আপনার সোলারের, এখানে কতটুকু সোলারে কি পাইছেন না পাইছেন। তারপরে এখানে ব্যাটারি ইনফরমেশান এখান থেকে দেখা যায়, সবগুলা কি না করছেন সেটা সেট আপ। তারপরে এটা হোম লোড কীভাবে আপনি খরচ করতেছেন, এই যে গ্রাফের মাধ্যমে সময় সহকারে কখন কত ওয়াট চালাইছেন কি সব এখানে, তার তথ্যগুলো কত ভোল্টেজে কত কি মোটামুটি সব দেখা যায় এখান থেকে। এই যে আপনার এই মুহূর্তে আমাদের কারেন্টের 50.70 হার্স মেইনস থেকে চলতেছে, ভোল্টেজ 233.50 অ্যাপ্লায়েন্স মোডে চলতেছে। মোটামুটি একেবারে সবগুলো তথ্য একটা ইনভার্টারে কী হচ্ছে না হচ্ছে সব কিছু এখান থেকে আপনার মনিটর করা যায় এবং কন্ট্রোল করা যায়। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।